মামলা মামলা নিয়ে নানা কথা উঠছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রান্তে যে মামলা হচ্ছে সেখানে যে যেখানের বাসিন্দা নারা সে সেখানে আসামি হচ্ছে, অনেক আসামি দেওয়া হচ্ছে, একাধিকবার আসামি করা হচ্ছে বিভিন্ন জনকে বিভিন্ন হত্যা মামলায়। এ নিয়ে সরকারের মাননীয় আইন উপদেষ্টাও অনেকটা হতাশার সুরে কথা বলেছেন। আপনার কি মনে হয় যে এই মামলা নিয়ে আসলে কি রাজনৈতিক কোনো কারণ পিছনে আছে কি? ধন্যবাদ আপনাকে, সম্মানিত আলোচককে। আমি সরাসরি আলোচনায় যেতে চাই। দেখেন, মামলা দিয়ে যদি কোনো দলকে বা কোনো ব্যক্তিকে বা সংগঠনকে দাবিয়ে রাখা যেত, তাহলে বিগত দিনে সরকার সেটাকে সাকসেস হতো। বিএনপি তার একটা বড় উদাহরণ। বিএনপির ৫৭ লাখ আসামি, এর মধ্যে এই অধম একজন আসামি, মামলার আসামি। আপনার আবার শত শত মামলা, শত শত মামলা, আপনার ৫ থেকে ৭০০ লোক এখনো নিখোঁজ। গুম, কোনো এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে অনেক লোকরেই হত্যা করা হয়েছে। গাইবি বিএনপির সময় একটা কথা ছিল গাইবি মামলা, আওয়ামী লীগের সময় এটা। মারা গেছে তারাও আসে, বিদেশে গেছে তারাও আসামি। এতে একটা ভালো ফল আওয়ামী লীগ বয়ে নিয়ে আনছে বলে আমার মনে হয় না। ফলাফল অত ভালো হয়নি। আপনার অত্যাচার নির্যাতন যত নির্মম হবে তখন প্রতিরোধ করাটা কর্তব্য হয়ে দাঁড়ায়। চে গুভার বলেছেন। আপনার সাধারণ মানুষ সাধারণত এস্টাবলিশমেন্টের বিপক্ষে থাকে। সাধারণ মানুষ যারা রাষ্ট্রের মালিক। এখন বিএনপি যদি আওয়ামী লীগ হয়ে যায় শোভনীয় হবে না দেশের জন্য। আওয়ামী লীগ যে পথে হেঁটেছে সেই পথে যদি হাঁটে বিএনপি না কোনো সরকার, তাহলে পরিবর্তনটা কি হলো? আমাকে তো পরিবর্তন দেখাতে হবে। এই আন্দোলন সংগ্রাম কিংবা ১৭ বছর আপনি দেখেন, ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন হয়েছে। আর এটা হয়েছে ১৭ বছর আন্দোলন সংগ্রাম। ১৭ বছর দ্বিতীয় স্বাধীনতা যদি বলি, এর পরিণতি সর্বশেষ ৫ অগস্ট। এই দীর্ঘ সময় একটা সরকার ক্ষমতায় থাকার কারণে তাদের সাথে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা রাষ্ট্রীয় যন্ত্র, পুলিশ বলেন, জুডিশিয়াল ডিপার্টমেন্ট বলেন, অ্যাডমিন ক্যাডার বলেন, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, এরাও অনেকেই, সবাই না। আমি এই যে সাভারে আপনার দেখলেন একটা মানুষ মারা গেলে, আমি অনেক আত্মীয় স্বজনের লাশের সাথে আমি গিয়েছি না, সেখানেও জানি কেমন যেন একটা বিবেক, লাশটার সে কফিনটার কাছে একটু পা জানি না যায় বা একটু আঘাত না পায়, এটা মনে করে এটা বিবেকবান মানুষের কাজ। আপনি পুলিশেরও একটা বড় অংশ এরকম অমানবিক হয়ে গেল, অমানুষ হলো। এই ১৭ বছর তো অনেক কিছু পরিবর্তন করা যেত। আমরা অনেকে অমানুষ হয়েছিলাম, অমানবিক রাষ্ট্রে পরিণত হয়েছে। আমি মামলার ওটাকে সমর্থন করব না এই আমলের। আমি ওখানে আসতেছি। দেখেন কি কারণে বললাম, আমি অপরাধ করলে আমার বিচার আছে প্রচলিত আইনে, আমাকে সাজার ধরন আছে। এই অপরাধের জন্য এই সাজা, সর্বশেষ ফাঁসি। যাবজ্জীবন বলতে ইসের ভাষায় ছিল ২৯ বছর, সেটা আমৃত্যু করা হয়েছে, আইন আছে। আয়না ঘরা বলেন, একটা অপরাধ না, অপরাধ করে বা অপরাধ করছে, আয়না ঘরের এই ২৪ সনে এই গ্লোবাল এই পৃথিবী এখন হাতের মুঠে। আর ভাই এই কালকে পৃথিবীর সর্বশেষ প্রান্তের আমাদের দেশে কি হচ্ছে আজকে ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল মিডিয়া জানা যায়। সেখানে এই আয়না ঘরের কি প্রয়োজনীয়তা আমাকে বলে, কি ছিল এই অত্যাচার? নির্মম, এত নির্মম কেন হলো? এই ক্ষমতায় থাকার কারণেই তো আমি মনে করি সে যে দলেরই হোক, এই ৫ অগস্ট
বিপ্লব বলেন, অভ্যুত্থান বলেন, যদি রাজনীতিবিদদের এই শিক্ষা না হয় যে ক্ষমতা থাকার জন্যে এই পথে হাঁটতে হবে, আবার ভুল করবে। এই আমি আজকে একটা মার দেখতেছিলাম যে সন্তান হারানো বেদনা কি আর স্বজন হারানোর বেদনা কি পার্থক্য রয়েছে। আমার বাবা মা মারা যাবে স্বাভাবিক, আমার সন্তান, আমি বলছে আমার 2টি সন্তান আমি কষ্ট করে, আমার হাজবেন্ড বিদেশ থাকে 19 বছর আমি পালন করেছি একটা ইউনিভার্সিটির পর একটা পলে, আমি দেখি যখন আমি সন্তান নিয়ে মাঠে নামছি, সন্তান নিয়ে মাঠে নামছে, সে দেখছে এই জন্য এটাকে আমি অভ্যুত্থান বলবো। সে দেখছে আর একটা তার মেয়ের বান্ধবী বা মেয়ের বন্ধু সে গুলি খাচ্ছে, মারা গেছে, চোখ নাই, অন্ধ হয়ে গেছে, সে নামছে ওইটা। আর বিপ্লব হলো একটা আদর্শিক বিষয় আছে, লেনিন বিপ্লব করছে, মা শুধু রাশিয়া বিপ্লব হয়েছে সেখানে। এরপরও যদি আমাদের আজকে আর একটা দেখলাম দাদা, 2টা চোখ অন্ধ ছেলেটার, বলছে আমি বলছি আমার পায়েগুলিকে আমার চোখ 2টা চোখ অন্ধ করে দিয়েছি পুলিশ। এখন সেটার থেকে যদি আমরা শিক্ষা নেই, এরকম মামলার বিষয় যদি কোনো দল ব্যক্তির গোষ্ঠীর হয়ে থাকে কঠোর হাস্তে দমন করতে হবে। হ্যাঁ মাসুক ভাই, যে অপরাধটা সংগঠিত হয়েছে আপনি বললেন যে খুবই অমানবিক, বর্বর, হিংস্র যে ঘটনা ঘটেছে, মানুষ হত্যা করা হয়েছে, সেগুলোর তো বিচার হতে হবে এবং তার একটা প্রক্রিয়া হচ্ছে তার স্বজনরা মামলা করবে, সেই মামলায় যারা আসামি হবে তাদেরকে বিচারের আওতায়, আইনের আওতায় আসবে। কিন্তু সেখানে যদি এই এজাহারে এ ধরনের বিষয় আসে যেখানে রাজনৈতিক কোনো প্রেশার থাকে, বা যেটি আপনি দেখেছেন যে মাননীয় উপদেষ্টাও বলেছেন, সেখানে আসলে ন্যায় বিচার নিশ্চিতের ক্ষেত্রে সঠিক কথা বলছেন আপনি। সেটা যদি সেরকম হয়, 10 বছরকে মারা গেছে সেও আসামি, হ্যাঁ, একটা লোকের সাথে আপনার জমি জমালিয়া গোলমাল, আপনার প্রেম গঠিত গোলমাল, আপনার লেনদেনের গোলমাল, তাকে যদি আসামি করেন, একটা লোক ভিন্ন মতে থাকতেই পারে ভাই, একটা লোক বিএনপি করবে, একটা আওয়ামী লীগ করবে, এর অর্থ এই না সে দোষী, তাহলে আপনার রাজনীতি নিষিদ্ধ করেন। এই সব কারণে ন্যায় মূল অপরাধী আইনের ফাঁক কিন্তু বের হয়ে যাবে। আইনের ভাষা একটা কথা বলে, একটা অপরাধ ঘটেছে, সেখান থেকে যদি অপরাধী 2 জন বাদ পড়ে, 5 জন বাদ পড়ে, কিন্তু একজন নিরাপদ ব্যক্তি যত আসামি না, একজন নিরাপরাধ ব্যক্তি যাতে আসামি না হয়, সেটা আইনের ভাষা একটা আছে, সেটা হওয়া উচিত। কিন্তু এরকম যে মামলা হচ্ছে, এটার শুভ কোনো বিষয় নয় এবং কোনো শুভ ফল বয়ে নিয়ে আসতে পারবে না। খন্দকার মাসুকুর রহমান, আমি আপনার কাছে আবার আসবো। প্রকৌশলী আজিজ মিসির সেলিম, যেটি খন্দকার মাসুকুর রহমান বলছিলেন যে এরকম গণহারে যে মামলা, সেটি আসলে খুব ভালো কিছু হচ্ছে না। তিনি এর আগে বিএনপির যে নেতাকর্মীদের নামে শত শত মামলা দেওয়া হয়েছে, গত 15 বছরের কথা উল্লেখ করেছেন তিনি। সে সময় মামলা নিয়ে রাজনীতি হয়েছে এবং পরবর্তীতে আমরা যে দেখলাম যে মামলার ধরন, সেখানে সাংবাদিক, সংস্কৃত কর্মী, সাধারণ বিভিন্ন পেশাজীবী রাজনৈতিক কর্মী অনেককেই আসামি করা হচ্ছে, অজ্ঞাতনামাও আসামি করা হচ্ছে। সেখানে যে ছাত্র জনতার যে অভ্যুত্থান, যে আকাঙ্ক্ষা, তাদের যে আত্মত্যাগ, সেগুলো আসলে অনেকটা হালকা হয়ে যাচ্ছে কিনা? ভাই, আমি আপনাকে একটা ধন্যবাদ। আপনি দেখেন, এটাকে আমরা বিপ্লব বলি আর অভ্যুত্থান বলি, এটার পরে কিন্তু বেশ কিছু জায়গায়, বেশ কিছু ক্ষেত্রে আমরা একটা পরিবর্তন লক্ষ্য করতে পারতেছি। আমাদের ধর্মীয় যে রাজনৈতিক সংগঠনগুলো, তাদের কিন্তু কার্যকলাপে বেশ একটা পরিবর্তন লক্ষণীয়, এটা কিন্তু অস্বীকার করার নাই, ঠিক আছে। আপনি বিএনপি তারেক রহমানের মধ্যেও কিন্তু একটা আপনার পরিবর্তন, তারেক রহমান স্পেসিফিকভাবে আমি বলি, তার কিন্তু কার্যক্রমের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করতেছি বা লক্ষ্য করা যাচ্ছে। বাট এই যে মামলার ক্ষেত্রেটা, ঠিক অভ্যুত্থান বা এই বিপ্লবের আগে যে ক্যাটাগরির ছিল, এখনও ঠিক তাই আছে। এই মামলাগুলো করতেছে কারা? এটা যদি বিএনপির লোকজন করে, আমার কথা হচ্ছে তাহলে তারা ভুল করতেছে। কারণ এই বিপ্লব এবং অভ্যুত্থান সারা জাতিকে এবং বিশ্ববাসীকে এটাই বোঝায় দিচ্ছে যে আমাদের পরিবর্তিত হতে হবে, পরিবর্তন ঘটতে হবে, আদারওয়াইজ আপনি এই স্রোতে টিকতে পারবেন না। ক্লিয়ার? আমি একটা কথা বলি, আপনি কিছু আপনার মনে করেন না, আমি আমেরিকা ভিত্তিক একটা অনলাইন নাগরিক টিভি, ওই অভ্যুত্থানের আগে আমি একবারই ওই টিভিটা দেখতেছিলাম, আওয়ামী লীগের কত ভাষায় গালিগালাজ করতো, ওই যে আপনার ইয়েতে, সেজন্য আমি কয়েক মিনিট দেখে আর আপনার দেখি নাই। এইবার আমি সেদিন একটা প্রোগ্রাম দেখলাম 2 ঘন্টা 1 ঘন্টা 53 মিনিটের।
আপনি জানেন সেখানে হাজার হাজার কমেন্ট আসতেছে, প্রত্যেকটা কমেন্ট বিএনপি সমালোচনা। এই কয়েকদিনের মধ্যে তো এরকম হওয়ার কথা ছিল না। এই যে মামলা বলতেছেন, এই যে দখলদারি বলতেছেন, এগুলোর কারণে মানুষের সিম্প্যাথি যা পড়তেছে ধর্মভিত্তিক দলগুলোর প্রতি। না হলে আমি আপনাকে লিঙ্ক দিতে পারি, আপনি দেখতে পারেন। আমার কথা হচ্ছে কোনটা, এই যে মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা পরিবর্তন, মানসিকতা একটা পরিবর্তন আসছে। ভাই, আমাদেরকে পরিবর্তন হতে হবে, রাজনীতিতে পরিবর্তন আসতে হবে, গুণগত পরিবর্তন, ঠিক আছে? সেটা কারণ এখন অনলাইনের যুগে ওই যে বললো না, ওই আপনার জেনারেশন জেড, ওরা যেরকম সারা বিশ্বের খোঁজখবর রাখতে পারে, সাধারণ মানুষও এখন সারা বিশ্বের খোঁজখবর রাখতে পারে, অন্যান্য দেশে কি কেমন চলতেছে না আপনার চলতেছে। তো আমি জানি না, শুধু বিএনপির লোক তো আর আপনার মারা যায় না, মারা গেছে আপনার মনে করেন খুনের, মানে এই যে হত্যার ক্ষেত্রে যে মামলাগুলো হচ্ছে, সাধারণ মানুষ যদি আপনার মামলা করতে গিয়ে এই কাজটা করে, কেন করবে? মানে আমার কথা হচ্ছে এদের পিছনে কোনো না কোনো ইন্ধন আছে। কারা দিচ্ছে ইন্ধন? এগুলো কিন্তু জনগণের কাছে হাইট থাকবে না, জনগণের কাছে বের আপনার হবে। বিএনপি যদি এই কাজগুলো করে থাকে, বিএনপিকে সরে আসতে হবে, আদারওয়াইজ সামনের নির্বাচনে এটা একটা বড় ইফেক্ট পড়তেই পারে। আর একটা জিনিস হচ্ছে পরিবর্তন সর্বক্ষেত্রে প্রয়োজন। এখন আমি আপনাকে বলি আর একটা ক্ষেত্রে আমার একটু আছে, এই যে সব ক্ষেত্রে যে শেখ হাসিনা এবং যাদেরকে আপনার শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দকে যে আসামি করা হচ্ছে, আচ্ছা এই ক্ষেত্রে অনেকেই দ্বিমত পোষণ করতেছে কেন? আচ্ছা আমি একটা সংগঠন বা একটা গ্রুপের যে কোনো কর্মকাণ্ড কি গ্রুপের নেতার উপর আপনার বর্তায় না? এই আন্দোলনটা প্রত্যেকটা আমি বলি মন্ত্রী ছিলেন, সংশ্লিষ্ট জায়গার এমপি, স্থানীয় সংসদে যারা পরিষদে যারা ছিলেন, তারা হয়তো বা আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী যারা হয়তো সংঘর্ষের সঙ্গে ছিলেন। আপনি কি পুলিশ যেই গুলি করুক, সে কি আপনার স্থানীয় নেতাকর্মীর নির্দেশে গুলি করছে? এটা এখানে স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকটা, আমার সেন্স বলে, আমি অ্যাজ এ নাগরিক, আমি সাধারণ মানুষের পক্ষ থেকে বলতেছি, এই প্রত্যেকটা হত্যার ক্ষেত্রে বা মারা যাওয়ার ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা বা নিয়ম মাফিক, যদি আমাদের আইনে এটা না থাকে বা আইন দ্বারা যদি তাদেরকে করা না যায়, আইন পরিবর্তন করে হলেও এটা কিন্তু উচিত। কারণ তাদের নির্দেশ ছাড়া, তাদের সম্মতি ছাড়া এই কয়েকদিন, এই 36 দিনের হত্যাকাণ্ড তাদের অসম্মতিতে আপনার হয়নি। এটা কিন্তু আমি জাস্ট একটা মানে থেকে, যদি আপনি ন্যায় বিচারের কথা বলেন, তো আমার কথা হচ্ছে ওনাদেরকে না, এই যে আপনি যে বললেন যে 8টা 10টা করে সাংবাদিক দিতেছে, এছাড়া একটা হত্যার পিছনে আপনার 200 300 180 জন আপনার মামলা, এগুলা আননেসেসারি। এই জিনিসগুলো থেকে বের হয়ে আসতে হবে। সেটা আপনার মনে করেন যেই আপনার মামলা করুক না কেন, আদারওয়াইজ যারাই করতেছে না কেন, এরা জনগণের তোপের মুখে পড়বে, সাধারণ মানুষের তোপের মুখে পড়বে, সচেতন নাগরিকের তোপের মুখে পড়বে, ছাত্র সমাজের তোপের মুখে পড়বে। জি, আচ্ছা মিসেস সেলিম, আমি আপনার কাছে আবার আসবো। ডক্টর মুস্তাফিজুর রহমান আকাশ, যেখানে নিয়ে আলোচনা করছিলাম মামলা নিয়ে, আপনি শুনছিলেন যে বিভিন্ন জায়গায় যে মামলা হচ্ছে, অনেক আসামি করা হচ্ছে, অনেক পেশাজীবীদেরও আসামি করা হচ্ছে। আপনি জানেন যে সেগুলো আসলে রাজনৈতিকভাবে অনেকটা প্রভাবিত কি না, সেটা একটু প্রশ্ন উঠেছে, কারণ বিভিন্ন জায়গায় এটি নিয়ে সমালোচনা হচ্ছে। ধন্যবাদ। সেই সাথে দুজন আলোচক সহ যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, স্বাধীনতার 53 বছর পর আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি, এই যে ছাত্র জনতার একটা গণ অভ্যুত্থান হলো আপনার, এখানে আওয়ামী লীগের মতো একটা দানবীয় শক্তির পরাজয় হয়েছে। এই যে দেখেন আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা এবং তার দল পালিয়ে গেল, এই 15 বছরে প্রত্যেকটা সেক্টরকে এমনভাবে দলীয়করণ করলো। দেখেন, শেখ হাসিনার পতনের পর এমন কোনো সেক্টর নয় যারা আপনার ওই সেক্টরগুলিকে নিয়ন্ত্রণ করত, সবাই পালিয়ে গেল। দেখেন, বায়তুল মোকাররম মসজিদের খতিব সাহেব পালিয়ে গেলেন, ইউনিভার্সিটির শিক্ষকরা পালিয়ে গেলেন, আপনার পুলিশ তো পালিয়েছে আমরা দেখেছি, তারপরে ধরেন বিচারপতি পালিয়েছে। এটা নজিরবিহীন ঘটনা, বিশ্বে এরকম উদাহরণ নাই বাংলাদেশের মতো। দেখেন, আওয়ামী লীগ সরকার এই 15 বছরে বিএনপিকে যে পরিমাণ মামলা দিয়েছিল, এটা নিয়ে আমরা যারা নিরপেক্ষভাবে আলোচনা করেছি, অনেক সমালোচনা করেছি যে এটা বেমানান। গাড়ি পুরানো, ময়লার গাড়ি পুরানোর মামলা দিয়েছিল বিএনপির মহাসচিবের বিরুদ্ধে, যেটা নিয়ে আপনার সারা বাংলাদেশে সাধারণ মানুষ নিন্দা করেছে আওয়ামী লীগকে। দেখেন, পক্ষান্তরে বিএনপির সমকলে
কম করে নাই। আপনার দেখেন 21শে আগস্ট গ্রেনেড হামলা হয়, সেখানে বিএনপি জজমিয়া নাটক সাজিয়েছিল। তাহলে আমরা দেখেন সেখান থেকে এখনো বেরিয়ে আসতে পারি নাই। এই যে মামলাগুলি হচ্ছে, আপনাকে বলি কি, আমি যদি বলি যেই লাও সেই কদু। আওয়ামী লীগের সময় যে অবস্থা ছিল, এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, কিন্তু আমার কাছে ভারতপক্ষে যেটা মনে হয় যে দেশটা মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছে না, চালাচ্ছে মনে হচ্ছে বিএনপি। বাংলাদেশের অনেক জায়গায় বিএনপি এখন দখল করে নিয়েছে, ক্ষমতা আসতেই পারলেন না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব হতে বিদেশ থেকে দিক নির্দেশনা দিচ্ছেন, কিন্তু তার নেতাকর্মীরা কতটুকু শুনছেন? আপনাকে বলি, যেই দুই একটা কথাবার্তা আমরা দেখছি মিডিয়াতে আসছে, আপনার ময়মনসিংহেরও এক নেতাকে বহিষ্কার করেছে, এটা আপনাকে বলি, সেটা আমার কাছে যে পরিমাণ অপরাধ হচ্ছে সেটা তুলনায় যৎসামান্য অথবা আইওয়াস, যেটা মিডিয়া শুধু আসবে ওনাকে করলে। প্রত্যেকটা প্রতিষ্ঠান আপনার দখল হয়ে গিয়েছে, সেটা আপনার শিক্ষা বলেন, চিকিৎসা বলেন, কোনো ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিচ্ছে। আপনি মিডিয়া দখল হয়ে গিয়েছে। এই মিডিয়াতে কিছুদিন আগে কি দেখেছি, আওয়ামী লীগের গুণগান ছাড়া কোনো কথা হয় নাই, আর এখন বিএনপির গুণগান ছাড়া আপনারা কথা বলতে পারেন না। দেখেন সাংবাদিকরা কেন পালিয়েছে, আমরা দুই একজন সাংবাদিকের অবস্থান দেখেছি তো মিডিয়াতে। আপনি ভাই একজন সাংবাদিক, আপনার কাছ থেকে তো মিনিমাম নিরপেক্ষতা আশা করি। আমি তো একটা দলের কর্মী, আমি চেষ্টা করি যে বাংলাদেশের সাধারণ নাগরিকের পাশে থেকে যেভাবে কথা বলা যায়, কারণ দেশটা তো আমাদের। কিন্তু যেইভাবে পক্ষপাতিত্ব করে আওয়ামী লীগকে প্রত্যেকটা দল, একজন বিচারপতি, প্রধান বিচারপতি যেইভাবে আওয়ামী লীগের পক্ষ হয়ে কথা বলেছে, যেইভাবে বিচার বিভাগ দলীয়করণ করা হয়েছে, আপনি দেখেন আজকে মাহমুদুর রহমান মান্না সাহেব এবং এই গণ অধিকার পরিষদের নুরুল হক নূর সাহেবের আপনার দল নিবন্ধন পেল। ইলেকশনের আগে কি দেখলাম, এই নির্বাচন কমিশনই তো ছিল। এই নির্বাচন কমিশনকে প্রশ্ন করা লাগে না ভাই, আপনি নির্বাচনের আগে এই দুই দলকে নিবন্ধন দিলেন না, রিজেক্ট করলেন, কোন পাওয়ারে, কোন যোগ্যতা বলে আপনি এই দুই দলকে এখন অনুমতি দিলেন এবং মার্কা দিয়ে দিলেন? আপনি তো এখানে কোনো সংস্কার হয় নাই, চেঞ্জ হয় নাই। আমাদের মন মানসিকতা চেঞ্জ করতে হবে। দেখেন এই সরকার ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে এসছে, তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে। এই সরকার তো একটা রাজনৈতিক সরকার না, এই সরকার দেশের একটা ক্লান্তিক সময়ে দায়িত্ব নিয়েছে। এখানে সব দলের উচিত সহযোগিতা করা এই দলকে। তাছাড়া যদি আমরা তাদেরকে চাপ দেই তাহলে তো এই সরকার কাজ করতে পারবে না। অলরেডি প্রধান উপদেষ্টা বলেছেন যদি কাজ না করতে পারি তাহলে চলে যাব। আপনার দিন শেষে রাজনীতিবিদরা দেশ চালাবে, কিন্তু রাজনীতিবিদদের তো চেঞ্জ হতে হবে, তার দলের গঠনতন্ত্র চেঞ্জ করতে। প্রত্যেকটা দলের গঠনতন্ত্রের গাফলা আছে, সেখান থেকে আপনার সংস্কার আসতে হবে। তারপরে আপনার যেই প্রতিষ্ঠানগুলি ড্যামেজ হয়ে গেছে, সবচেয়ে বেশি ড্যামেজ হচ্ছে নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন সাংবিধানিক সবগুলো প্রতিষ্ঠানই দুর্বল হয়ে গেছে। সাংবিধানিক যতগুলি প্রতিষ্ঠান আছে, মামলার ব্যাপারে যদি আবার ফিরে আসি, আপনি দেখেন হাস্যকর কাকে বলে। আরে ভাই, এটা তো আওয়ামী লীগের সামনে দেখেছি, 100 জনের নাম 1000 জন অজ্ঞাতনামা, সেখানে তো আমার নামও চলে আসবে। যাকে খুশি পুলিশ গ্রেফতার করেছে সেই মুহূর্তে। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ, যারা, তারা সবসময় নির্যাতিত। আমি কত দেখেছি আপনাকে বলি, থানায় ধরে নিয়ে যাবে এই গরিব মানুষ, তার ওয়াইফ অথবা তার বাবা মা থানায় ঘুরবে ফিরবে, হয়তো টাকা পয়সা যদি দেয় থানার সাথে একটা আলোচনা হয়ে যায়, হয়তো ছাড়া পাবে, তা না হলে ওই মামলায় ঢুকে যাবে। এবং বছরের পর বছর জামিন হয় নাই। বিএনপির সময় দেখেছি। এই যে আজকে আপনার সেম নাটক সাজিয়ে দিচ্ছেন, হত্যা যদি করে থাকে, হত্যায় যদি তার ইন্ধন থাকে, সে যদি অপরাধ করে থাকে, সুনির্দিষ্ট মামলা হবে, সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে গ্রেপ্তার হবে। প্রত্যেক দিন হত্যা মামলা হচ্ছে। শেখ হাসিনা সহ
কিছু জনের নাম, বাকি 3,000, 10,000 অজ্ঞাতনামা। 10,000টা কে? এক জায়গায় দেখলাম থানা ভাঙচুরের জন্য 6,000 যেটি সিরাজগঞ্জে করা হয়েছে। সিরাজগঞ্জে 6,000 লোককে থানা ভাঙচুর এখানে করেছে 15 জন পুলিশকে হত্যা করা হয়েছিল থানায় আগুন দিয়ে। করেছে। ওখানে আপনার সুনির্দিষ্ট ভিত্তিতে তদন্ত হবে, তদন্ত সাপেক্ষে পরে মামলা দিবেন। এই যে মামলাগুলি আপনি দিচ্ছেন, এই মামলাগুলি তো টিকবে না। দেখেন অলরেডি ব্যারিস্টার সারা হোসেন বলেছেন যে মামলাগুলি এই সরকারের আমলে হচ্ছে, এই মামলাগুলি প্রথম ধাপে টিকবে না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আপনি আইওস করছেন। আপনি দেখেন যাদেরকে গ্রেপ্তার করার কথা এখনো গ্রেপ্তার করা হচ্ছে না। আর্মিদের এখানে 600-র বেশি লোক ছিল যারা নীতি নির্ধারণ, যাদের দ্বারা অকারেন্স হয়েছে বাংলাদেশে, যারা এই দেশটাকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছিল, তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, আমরা শুনেছিলাম প্রথম দিকে সে আটক হয়েছে, এখন শুনি উনি বিদেশে আছেন। উনি কিভাবে বিদেশে গেলেন? এটা কি করে সম্ভব? আমরা প্রতিনিয়ত এখনো সেম আওয়ামী লীগের সময় যে নাটক দেখেছি, এখনো সেই নাটকই দেখছি। পরিবর্তন আনতে হবে আমাদের, যে আগের যে রাজনৈতিক যে সংস্কৃতি সেখান থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারা বিনির্মাণে হয়তো আমরা এগিয়ে যেতে পারবো। সেই পরিবর্তনটা কি আসলে শুরুটা হওয়া উচিত কোথা থেকে? আজিজ সাহেবের এই কথাটাকে সম্পূর্ণভাবে সমর্থন করি, একমত। আমি মনে করি এই যে যারা বর্তমান সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এদের ভাষা বিগত সরকার বুঝতে পারেনি বিধায় এই পরিণতি হয়েছে। আমি বলবো, দেখেন, যারা এদের ভাষা তো বুঝতেই হবে রাজনীতিবিদদের, যারা বর্তমান উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে 5 বছর পর ওরাও এই জায়গায় আসবে, তাদেরও ভাষা আপনি বুঝতে হবে। এটা যদি আপনি না বুঝেন, এটা যদি চিন্তা না করে, রাষ্ট্র পরিচালনা না করেন, মামলা করার সময় এটা চিন্তা করতে হবে। তারা কিন্তু নেগেটিভ যদি মাথায় ভাবে, যারাই করেন তাদের জন্য কোনো শুভ ফল বয়ে নিয়ে আসবে না। আমি যেটা বলতে চাই, আজিজ সাহেব অনেকেই সঠিক বলছে, আবু সাইদকে যে গুলি করে মারলো, সেখানে ওটা কোন জেলা ছিল না, রংপুরের এসপি একটা সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকার দিচ্ছে, গুলি সে তো এরকম দাঁড়াইছে, তার সাথে তো কোনো আগ্নেয় অস্ত্র নাই। সে তো, হ্যাঁ, সে গুলি করার একটা নিয়মই রয়েছে, আইনই আছে আমাদের, যে তোমাকে যদি হত্যার উদ্দেশ্যে কি সামনে আসে, অথবা তোমাকে ব্যাপকভাবে অঙ্গহানি হতে পারে সেই উদ্দেশ্যে হামলা করতে আসে, তাহলে অথবা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পত্তি নষ্ট, তখন তুমি গুলি করতে পারবা। এখানে সে কথা, সে ওনার ভাষায় যে সে হওয়ার জন্য, সাদাত বরণ করার জন্য দাঁড়ায় না, সে আবেগে ছাত্রদের দাঁড়াইছে, কিন্তু তার হাতে কোনো আগ্নেয় অস্ত্র ছিল না, লাঠি ছিল, গুলি করার প্রয়োজন ছিল না বলতে চাচ্ছে। এরকম কিছু ঘটনা ঘটেছে। হ্যাঁ, আমি এই 9 সাল থেকে 24 সাল পর্যন্ত সেই জঞ্জালের কথা আর বলবো না, পরিণতি দেশে হয়েছে। আমার কথা হইল কি, একটা বিপ্লব বা অভ্যুত্থান যদি হয়, কিছু ঘটনা ঘটতেই পারে, কিন্তু এই যে যাদের কথা বললাম, এই কোটা সংস্কার আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে, একটা পর্যায়ে পরিধি সবাই, সর্বস্তরের জনগণ, রাজনৈতিক দলও এটার সাথে যুক্ত ছিল। আর একটা এরপর যে ঘটনা কিছু ঘটেছে, যেটা ঢালাওভাবে বলে, আমি বলি, বিএনপির, আমি ডাক্তার সাহেবের সুস্পষ্টভাবে বলি, অন বিহাফ অফ বিএনপি, কোনো সুনির্দিষ্ট প্রমাণ যদি দিতে পারেন, সে বহিষ্কার। অলরেডি 75 জন লোকে বহিষ্কার করেছে, এটা বড় নেতাও রয়েছে, সাংগঠনিক সম্পাদক রয়েছে পর্যন্ত বহিষ্কার। আপনার এরকম যদি প্রমাণ কোথাও, যেমন কোথাও স্বেচ্ছাসেবক দলের জেলার অমুক দখল, পার্টি তদন্ত করছে, দেখছে ওর জায়গা দখল করে রাখছিল যুবলীগের এক নেতা, ওইটা দখল করতে গেছে। আমি মনে করি এটাও আইনি ধারা তোলা দরকার নাই। এরকম যদি আমার একটা বসত বাড়ি, আমার 1 খণ্ড জমি যে দলিল আমার থাকে দখল, আমি যদি 17 দখল করে থাকে, সেইটা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যাওয়া উচিত বলে আমি মনে করি। নিজের হাতে যাওয়া উচিত না। আমি দেখেন, আমি এখানে সাক্ষী রেখে বলছি, আমার এলাকার লোক হয়তো দেখছে, 5 তারিখের পরে যাতে কালকিনি উপজেলায় একটা ঢিল না পড়ে, আমি ডিসিএসপি, ওসি, ইউনো, কারোর সাথে আমার পরিচয় ছিল না, কিন্তু কারোর সাথে পরিচয় ছিল না, কথা হয় নাই।
আমি তাদের ঘুম হারাম করছি যে একটা ডিল কোনো পড়বে না, কারো বাড়ি লুট হবে না, অগ্নিসংযোগ হবে না। আল্লাহর হাজির নাজিরা কি বলেন, অন্য আমাকে ডিরেকশন দিচ্ছে এইটা করেন আপনি, আমি এটা অমুক এখানে পাঠান, আমি সেটা করেছি। এখন আপনাকে আমি বলি যেটা আওয়ামী লীগ করেছে সেটা যদি এই অন্তর্বর্তীকালীন সরকার, আরেকটা কথা বলি, ষড়যন্ত্র কিন্তু থেমে থাকে নাই, দেশের বাইরে ষড়যন্ত্র হচ্ছে হবে, সেখানেরও একটা অংশ। এই একটা অপপ্রচার অপপ্রপাগান্ডা বলতে একটা কথা আছে। তারেক সাহেব আমার জানা মতে একজন জনপ্রিয় আমার শ্রেষ্ঠপদ ছাত্রনেতা ভাইস চেয়ারম্যান বহিষ্কার করছে, একটা জেলায় এরকম জনপ্রিয় লিডার থাকে না, তাকে বহিষ্কার করেছে। আর এখন কি, এখন যদি আমি বহিষ্কার হই, এই আমলে যদি আমি জেলে খাটি, তো আমার আমি লীগ আমলে বিএনপি জেল খাটলে সেখানে একটা স্টার মার্ক পায়, হ্যাঁ, তো সে যদি বহিষ্কার হয় তার রাজনীতি মুখ দেখার আছে কিছু আর আছে? এরকম ঘটনা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা টকশো করে তাদের নিয়ে একটা মিটিং করেছে, আমি বলি সেখানে বলেছে যে আপনারা কোথাও এরকম প্রমাণ থাকলে, সুনির্দিষ্ট প্রমাণ থাকলে বলবেন, আমি বৈশাখ করে দেবো স্যার। কিছু প্রোপাগান্ডাও আছে। আর একটা ওই নিউটনের সেই সূত্রটা কি, একটা প্রতিক্রিয়া আছে না, তবে সেইটা না হয় উচিত। আজিজ সাহেব যেটা বলছে তাহলে হলো কি, আমি প্রায়শই বলি ভাবি যা হচ্ছে সেটি কি আসলে নিউটনের সেই তৃতীয় না, সূত্র, উচিত না, যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে? আমি বলি আপনার মনে আছে কি, ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের সাধারণ সব বলেছিলেন, আওয়ামী লীগ যদি ক্ষমতা ছেড়ে 1 লক্ষ লোক মারা যাবে, ঘর বাড়ি থাকবে না, এটা ওনারা ভেবেচিন্তে, সেই তুলনায় দেশে কিছুই হয় নাই, সেই তুলনায় কিছুই হওয়া উচিত না। আমি প্রায়শই বলি, একটা খারাপ কাজকে আর একটা খারাপ উদাহরণ দিয়ে আমি এটা জায়েজ করতে চাই না। আওয়ামী লীগ আমলে এরকম 1000-2000 মামলা হয়েছে না অজ্ঞাত, এটা বাণিজ্য করছে পুলিশ। আমার জানা মতে এই পর্যন্ত 5 তারিখে কোনো পুলিশ 5 টাকা কোনো সাধারণ জনের কাছ থেকে নিছে, এটা আমার মনে হয় না। তাদের বিবেক বলছে যে এতে চাকরি না করা ভালো, তা অসহায়ত্ব যে অবস্থা না করা ভালো। অনেকে বলছে রাজনীতি করব না, আসলে রাজনীতি না করেই ভালো। তো সেখানে যদি পরিবর্তন এরপরও না হয়, দেশের কপালে দুঃখ আছে, পরিবর্তন হতেই হবে। এই আমার বিশ্বাস, এই কোটা আন্দোলন এবং যারা ছাত্র তাদের প্রতি আমার খুবই একটা নেগেটিভ ধারণা ছিল, এরা রাষ্ট্র অন্যায় অবিচার, আমরা যেরকম ঝাঁপাই পড়তাম একটা অন্যায় অবিচার হলে, হ্যাঁ, একটা টিচারের টোকা বলে জাবাই পড়ছে শিক্ষা প্রতিষ্ঠান, ভয় পেয়ে গেছে প্রশাসন, সারা টিচারদের সন্তান ওর ছাত্র, টিচারদের অর্থই ছাত্র, সেই ছাত্র এখন বোধহয় নাই, তারা তো সেটাই দেখা হলো। এবং আমি মনে করি আগামী দিনও এরা এটা করবে। রাজনীতিবিদদের আমি 5 তারিখের পর যদি শিক্ষা না নিয়ে থাকে তাহলে দুঃখ আছে। জি, খন্দকার মাশিকুর রহমান, আমি আপনার কাছে আবার আসবো। প্রকৌশলী আজিজ মিসির সেলিম, যেটি খন্দকার মাশিকুর রহমান বলছিলেন যে পরিবর্তন হতেই হবে বা বদলে যেতেই হবে আমাদের, এই যে প্রক্রিয়া সেটি আসলে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের মধ্য দিয়েই হওয়া উচিত কিনা আপনার এটা কি মনে হয়? দেখেন, আজকে মনে হয় আপনি কি যে প্রধান সমন্বয় নাহিদের ডয়েসে ফেলে যে একটা সাক্ষাৎকার হলো, হ্যাঁ, সেখানে মনে হয় দেখছেন যে নাহিদ সাহেব কিন্তু প্রথমেই বলছে যে আমরা আসলে রাজনীতির একটা গুণগত পরিবর্তনটা চাই। রাজনীতি এমন একটা জিনিস যে আপনার জীবনের কোনো কিছুই রাজনীতির আওতার বাইরে না, ঠিক আছে? রাজনীতি আপনার জীবনের প্রত্যেকটা সেক্টরেই রাজনীতির প্রভাব আছে। সো রাজনীতির যদি গুণগত পরিবর্তন আসে তাহলে কিন্তু সব জায়গায় আপনার পরিবর্তন আসবে। এই সেন্স থেকেই উনি প্রথমেই বলছে যে আপনার একটা রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য আসছে। আর তারপরে থেকে দেখবেন যে সে বলছে রাজনীতির পরিবর্তনের জন্য আমার কী পরিবর্তন না, দেখা যাচ্ছে প্রত্যেকটা সেক্টরেই আপনার মনে হয় পরিবর্তন দরকার। তো পরিবর্তন এখন তাহলে আমাদের পুলিশে, আমরা বারবার বলতেছি পুলিশের দোষ দিচ্ছি, পুলিশে আপনার পরিবর্তন হওয়া দরকার। আমরা এই যাবৎকালে যে কয়েকটা, যে আপনি যে বারবার যে আজকে মামলার কথা বলতেছেন, এই মামলা যারা করতেছে এই বাদীদের ক্ষেত্রে আমি একটা কথা বলি, এরা কিন্তু পুলিশকে সেই আগের অবস্থানে রাখার একটা সুযোগ করে দিচ্ছেন। যে পুলিশ যে আগে যে কেস বাণিজ্য, যেটা ওই যে ভাই আপনার যেটা বললো যে কয়েকজনকে আসামি করে তারপরে কয়েক হাজার আপনার মনে করেন দিয়ে রাখতো, এরপরে পুলিশ ইচ্ছা মতো যায় লোকজন ধরে নিয়ে আসতো, টাকা নিয়ে ছেড়ে দিত। ইভেন আমি আপনার কথা বলি, এই যে হারুন সাহেবের নেতৃত্বে, এই যে ডিবি হারুনের নেতৃত্বে লাস্টে এই যে ছাত্রদেরকে যে
কোটা বিরোধী ইয়েতে যে আপনার ধরা হলো না, এই যে আপনার মনে করেন ছাত্রদেরকে যে আপনার ধরে ধরে যে তুললো, সমন্বয়। আপনি বিশ্বাস করবেন কিনা, কসম আমি বলতেছি, প্রত্যেকটা ছাত্র আপনি 20,000 টাকা যদি ঠিক 12টার আগে রাত্রিতে ধরছে, জাস্ট 12টার আগে যদি আপনি 20,000 টাকা পৌঁছাতে পারেন তাহলে তাকে আপনার ছেড়ে দিচ্ছে। আর যদি 20,000 টাকা 12টার আগে পৌঁছাতে না পারেন তাহলে অবধারিত আপনার নিয়ে যাচ্ছে। আর একটা হতেছে কি, যদি আওয়ামী লীগের পার্টিগত পরিচয় দিয়ে ফোন যায় তাহলে ওইটা কনফার্ম জেলে, মানে জিনিসটা হতেছে কারণ তার কাছ থেকে টাকা নিতে পারতেছে না। বিষয়টা দেখেন, বাণিজ্য মানে কেসের সাথে বা মামলার ধামলার সাথে পুলিশের একটা বিশাল বাণিজ্য আপনার সামনে। সঠিক। এটা যুগ যুগ ধরে ওই 15 বছর কেটে আপনার স্বাধীনতার পর থেকে চলে আসছে। এইটা যদি পরিবর্তন আমরা করাইতে না পারি তাহলে পুলিশ পরিবর্তন না হলে প্রশাসন, তাহলে আমরা কোনো কিছু পরিবর্তন হবে না। সেক্ষেত্রে পুলিশ পরিবর্তন হওয়ার জন্য আমরা যারা এই কেস টেস্ট করতেছি না কেন, আমাদের একটুখানি সাবধান, আমাদের জন্য পুলিশ আবার বাণিজ্য করার সুযোগ না পায়। আপনি যেটা বললেন, ওই যে ভাই যেটা বললো যে এর মধ্যে পুলিশ কোনো জায়গা থেকে টাকা নেয় না, এর মধ্যে পুলিশ বাড়াই নাই, কোথা থেকে টাকা নেবে? পুলিশ কোনো অ্যাক্টিভিটিতে গেছে আজ পর্যন্ত? পুলিশ তার নিজের যোগ্যতায় বা নিজের কর্মকাণ্ড দ্বারা কাউকে আপনার অ্যারেস্ট করছে? যে কয়েকটা অ্যারেস্ট হয়েছে সেই কয়েকটা ওই হয় আর্মি টার্মি ধরে কোনো একটা নাটক সাজায় পুলিশে ফোন দিচ্ছে, পুলিশ আসে নিয়ে আসছে। পুলিশ নিজের যোগ্যতা করছে কোনোটা? করে নাই। কিন্তু আপনি পুলিশকে একটা সুযোগ করে দিয়েছেন ভবিষ্যতে পুলিশ যেন এখান থেকে কোটি কোটি টাকা রোজগার করতে পারে। আমাদের সাবধান হতে হবে। আর না হলে আমি সমন্বয়কারীদের বলি, অন্তত উপদেষ্টা, একটা কথা হচ্ছে আমাদের উপদেষ্টাগুলোর মধ্যে আপনি একটা এই কোশ্চেনটা করতেছেন না, আমাদের উপদেষ্টাদের মধ্যে যথেষ্ট পরিমাণে প্রজ্ঞার অভাব বা শিথিলতা আছে, অথবা ওনারা যেহেতু রাজনীতিবিদ না, ওই যে ভাই রাজনীতিবিদদের একটা ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেওয়ার একটা সক্ষমতা থাকে, সেটা নেগেটিভ পজিটিভ যাই হোক না কেন, ওনারা ইনস্ট্যান্ট সিদ্ধান্ত হয়তো নিতে পারতেছে না, ওনারা কিন্তু শক্তিশালী অবস্থানে যেতে পারতেছে না। আপনি দেখেন এই অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ সরকারের পিছনে আওয়ামী লীগ নামক একটা সংগঠন ছিল, আর এখন কিন্তু এই সরকারের পিছনে শুধু আওয়ামী লীগের কথা বাদ দেন, বিএনপি সহ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সমর্থন এই আছে। সরকারের শক্তি হওয়া দরকার হচ্ছে গা অকল্পনীয়, মানে প্রত্যেকটা উপদেষ্টা হিটলারের মতো হওয়া দরকার, মানে কথায় কাজ, না হলে মনে করেন না হলে খবর আছে, অথচ এরা কোনো কথা আসলে বলতেছে কিনা এটাই আমার সন্দেহ। আমি উপদেষ্টাদের কাছ থেকে কোনো দিক নির্দেশনা আপনার ঠিকমতো পাচ্ছি না, উই জাস্ট সবাই তাকায় আছে আপনার ডক্টর ইউনূসের দিকে, উনি তো একজন মানুষ, তাহলে আপনাদের এতগুলো লোককে কেন আপনার মনে করেন নিয়োগ দিচ্ছে? এখন পর্যন্ত আমি আহত নিহতদের একটা লিস্ট আপনার করতে পারতেছি না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একজনকে চেঞ্জ করা হলো, আর একজনকে নিয়ে আসা হলো, কোনো পুলিশের মধ্যে কোনো ধরনের পরিবর্তন আপনি ওরা লক্ষ্য করছেন কি? আমার বাসার পাশে হইতেছে রূপনগর থানা, আমি সারাদিন ভরা দেখি যে কয়েকজন পুলিশ আসে, পাশের টোং যে আপনার চায়ের দোকান, ওই চায়ের দোকানে সারাদিন চা খায়, ঠিক আছে, আর আমিও নেমে তাদের সাথে গল্প করি, কোনো কাজ নাই। তো এখন কথা হচ্ছে যে এই পরিবর্তন তাদেরকে অ্যাক্টিভ করবে কি? আমার কথা হচ্ছে আমি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হই বা স্বরাষ্ট্র উপদেষ্টা হই, আমার ইনফ্লুয়েন্সিভ পাওয়ার থাকতে হবে, আমার কথার মাধ্যমে পুলিশরা সাহস পাবে, পুলিশরা হয় ভয় পাবে, না হলে সাহস পাবে, অ্যাক্টিভ হবে। আমি তো সেরকম কোনো কিছু আপনার মনে দেখতেছেন, তো আজীবনকাল কি এইভাবে চলতে থাকবে? আর সাধারণ ছাত্ররা কি আপনার মনে করেন দেশের আপনার নিরাপত্তা দিয়ে যাবে? এই জিনিসগুলো আসলে মানে যতটুকু আশা করতে পারি আবার আশার তুলনায় বাস্তবায়ন কম। হ্যাঁ জি। একটু মানে নিরাশ হয়ে যায়, ঠিক আছে। প্রকৌশলী আজিজ মিসির সেলিম, আমি আপনার কাছে আবার আসবো। ডাক্তার মুস্তাফিজুর রহমান আকাশ, যেটি আজিজ মিসির সেলিম বলছিলেন যে যেটুকু আশা করতে পারি বা যে আকাঙ্ক্ষা উচ্চাশা যেটি আছে সেটা আসলে পুরোটাই আস্থা রাখতে পারছে না। তিনি মনে করছেন যে সরকারকে আরও কঠোর অবস্থান হওয়া উচিত, বিশেষ করে জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে। আপনার কি মনে হয়? ধন্যবাদ। দেখুন, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় এক মাস, যেটাকে আমরা হানিমুন পিরিয়ড বলতে পারি, কিন্তু এই হানিমুন পিরিয়ডে এই সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয় নাই বা নিতে পারে নাই, আমার চোখে পড়ে নাই। এই সরকারের যে প্রায়োরিটি লিস্ট ছিল সেটাও আমরা এখন পর্যন্ত দেখি নাই। দেখেন, রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলগুলি বলছে একটা নির্বাচনের রোডম্যাপ দিতে, সেটাও করলে সরকার এখন পর্যন্ত দেখাইতে পায় না বা সেদিকে ধাবিত হয়নি। দেখুন, এই যে আপনার এই সরকারের সময় যে জিনিসগুলি হচ্ছে, আপনার ছাত্ররা বিপ্লব করে এই সরকারকে ক্ষমতায় এনেছে, তো ছাত্ররা সাথে জনতা ছিল, বিভিন্ন রাজনৈতিক দলগুলি ছিল। এখন তো এই সরকার তার যে বিভিন্ন পদক্ষেপগুলি আছে সেগুলি তো নিবে, তার ছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা আমার কাছে মনে হয়
এখনো আপনার বিভিন্ন জায়গায় ছাত্ররা আপনার নিরাপত্তা দিয়ে যেতেছে না নিরাপত্তা না শুধু সব কাজ করতে আপনার বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। হ্যাঁ এটা কি ছাত্রদের রাইট আছে? আপনি বলেন একটা আবাসিক হোটেলে কয়েকজন ছাত্র মিলে রেট দিচ্ছে, আমি জানি না এটা কে পারমিশন দিয়েছে, কার ভিত্তিতে রেট দিয়েছে। ওখানে যদি আপনার সুনির্দিষ্ট কোনো অপরাধ সংগঠিত হয়ে থাকে তাহলে পুলিশকে নিয়ে গিয়ে সেখানে আপনাকে রেট দিতে হবে। তাছাড়া ছাত্ররা সেখানে রেট দিয়ে আমি দেখলাম পাবনাতে ছাত্ররা সেখানে আপনার একটা আবাসিক হোটেলে রেট দিল, অনেকগুলি মেয়ে, দু একটা মেয়ে বলছে যে আমি এখানে পেটের ক্ষুধার জন্য আসছি, তার মোবাইল চেক করা, তাকে আপনার জনসম্মুখে হেও করা না তার ছবি দেখা, ছবি দেখানো, এটা খুবই খারাপ আছে। এটা কি ছাত্ররা করতে পারে? এই যে ভদ্র মহিলা যেইভাবে হোক সেই কাজে চলে আসছে, তাকে শুধরানোর সুযোগ দেওয়া উচিত। আমরা কি সেই পদক্ষেপ নিচ্ছি? এই যে বাংলাদেশের আজকে দেখেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটা রোগী মারা গিয়েছে, সেখানে চিকিৎসকরা লাঞ্ছিত হয়েছেন। জি, একই দিনে 3 বার আপনার চিকিৎসককে লাঞ্ছিত করা হয়েছে। অবশ্যই আপনাকে বলি ভাই, আপনি সাধারণ পাবলিক, চট্টগ্রাম মেডিকেল কলেজ আপনি কিভাবে বুঝেন যে ডাক্তারের অবহেলায় রোগী মারা গিয়েছে? আমি তো ডাক্তার, আমি তো জানি বছরের পর বছর পড়াশোনা করতে MBBS, তারপর একটা ডিগ্রি নিয়ে কনসালটেন্ট হতে হয়। একজন বিশেষজ্ঞ ডাক্তার সেই হিমশিম খায় কেন আমার রোগীটা মারা গেল। সেখানে আপনার একজন পাবলিক কিছু সময় অবজারভেশন করে বলে দিল ডাক্তারের ভুল চিকিৎসা আমার রোগী মারা গেল, এবার ডাক্তারকে মারো। বাংলাদেশের কোনো ডাক্তার আপনার চায় না যে ভুল তার নেগলিজেন্সির কারণে কোনো রোগী মারা যাক, কখনোই কোনো ডাক্তার চাবে না। একজন ডাক্তার যখন 5 বছর 6 বছর 7 বছর পড়াশোনা করে, অটোমেটিক তার মন মানসিকতা সেটা যেই দলেরই হোক তার চেঞ্জ হবে, তার সর্বোচ্চ নলেজ প্রজ্ঞা শক্তি দিয়ে চেষ্টা করবে সেই রোগীকে বাঁচানো। এই যে দেখেন আজকে আপনার একটা চট্টগ্রাম মেডিকেল কলেজও, হ্যাঁ বিভিন্ন জায়গায়, চট্টগ্রাম না, এই যে একটা হযবরল একটা অবস্থা সৃষ্টি হয়েছে, রাস্তায় ছাত্ররা আপনার মোবাইল চেক করে আপনার মোবাইলে কি আছে। তাহলে এই সরকারকে তো তার একটা সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করে আগাইতে হবে। যদি সে ছাত্রদেরকে তার সাথে সম্পৃক্ত করে তাহলে কিভাবে একটা আইনের আওতায় ছাত্রদেরকে নিয়ে সম্পৃক্ত করা যায় সেটা করতে হবে। আপনাকে বলি সেই সুযোগটা তো অছাত্ররা নিচ্ছে, বিভিন্ন দুষ্কৃতিকারী নিচ্ছে, ছাত্র নাম পরিচয় দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালাচ্ছে, চাঁদা চাচ্ছে এবং সমন্বয়কারীদের নাম ব্যবহার করছে। এতে যে এই ছাত্ররা একটা বিপ্লব নিয়ে আসলো, সেই বিপ্লবটা তো ম্লান হয়ে যাচ্ছে, সেটা আমরা ধরে রাখতে পারছি না। এই সরকারের প্রতি ছাত্র জনতার আস্থা আছে, এই সরকারকে উদ্যোগ নিতেই হবে, এছাড়া কোনো বিকল্প নেই। কোনো রাজনৈতিক সরকার এসে আপনার এই সংস্কারগুলি করবে না। 1 নাম্বার যেটা বলছি যে আমাদের সংবিধানকে সংশোধন করতে হবে, অথবা যদি প্রয়োজন পড়ে মানুষ ম্যান্ডেট দেয় তাহলে সংবিধান নতুন করে লিখতে হবে। এই আওয়ামী লীগ সরকার অথবা যে সরকারি ক্ষমতা এসেছে সংবিধানকে তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আপনার তাদের মতোই সংবিধান লিখেছে। বিশেষ করে দেখেন সংবিধানের যে 70 অনুচ্ছেদ, আমি পার্লামেন্টে প্রধান, সরকার দলের প্রধান, আমি যেই কথা বলবো সেটাই আপনার পাশ হবে সংসদে। এটাই তো একটা বড় শাসকের আপনার রূপ। আমার বিরুদ্ধে কেউ ভোট দিতে পারবে না, ভোট দিলে তার এমপি থাকবে না, তার দলের পদ পদবি থাকবে না। তাহলে একজন এমপি যদি আপনার কথা না বলতে পারে, জনপ্রতিনিধি কথা না বলতে পারে, কে কথা বলবে? এই যে দেখেন আজকে প্রত্যেকটা প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, ডক্টর আকাশ, আমরা আরো শুনবো, তারপরে প্রশাসন, পুলিশ, এগুলিকে এই অল্প সময়ের মধ্যে হোক, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হোক, এই সরকারকে আপনার পদক্ষেপ নিয়ে একটা নির্বাচন সামনে দিতে হবে। মামলার রাজনীতি নিয়ে যে
শিরোনাম রেখেছিলাম, আপনি জানেন যে সেখান থেকে বেরিয়ে এসে বেশ কিছু সংস্কারের কথা বলছেন, যে যেখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত, পরিবর্তন আসা উচিত, আমাদের সমাজে একটি ইতিবাচক পরিবর্তন। ডাক্তার আকাশও বললেন যে সংস্কার প্রক্রিয়াটা আসলে বিশেষ করে সাংবিধানিক প্রতিষ্ঠান দিয়েই শুরু হওয়া উচিত। দেখেন, রাষ্ট্রীয় কাঠামোতে সবচেয়ে বেশি সংস্কার প্রয়োজন কিনা? রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রস্তাব 2 বছর পূর্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক 30 রহমান দফা একটা প্রস্তাব দিয়েছে। দিয়েছে। এই যে কথাটা এখন আসছে, এক ব্যক্তি পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হবে না, এটা তারেক রহমান 2 বছর আমাদের ভিশন 2030 দিয়েছি। এটা আপনি পরবর্তী বলে আমি দেখাবো, সেখানে আমাদের বই আকারে রয়েছে। আমি যে কথাটা মামলার রাজনীতি বলতে চাই, কোনো সুনির্দিষ্ট অভিযোগ ব্যতীত কোনো মামলা করা উচিত, অপরাধীদের বিচার হওয়া উচিত। অপরাধী 2-1 যদি আইনের ফাঁক ফোকরে বেঁচে যায়, কিন্তু নিরপরাধ মানুষ যাতে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। আর একটা কথা বলে, এই দীর্ঘদিনের অনিয়ম একদিনেই সম্ভব না, সেটাকে সময় নিয়ে করতে হবে। সংস্কার অবশ্যই সংস্কার করতে হবে, তবে বড় বড় সংস্কার যেটা পার্লামেন্ট পাস ছাড়া হবে না, সেটা রাজনৈতিক সরকার করা ছাড়া হবে না। এই সরকার সংস্কার করবে, সেদিকে উদ্যোগ নিবে। আমি বারবার বলেছি যেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে ভারতের মধ্যে শক্তিশালী কথা করবে, একটা দলের আর একটা দলের প্রতি আমাদের অনুযোগ রাগ থাকতে পারে, কিন্তু এই সাংবিধানিক পোস্টগুলো যাতে বিতর্কিত না হয় এবং তারা বিতর্কিত হওয়ার চিন্তাও যাতে মাথায় না করে, এই পুলিশকে ঢালাওভাবে সেজে সাজাইতে হবে, প্রশাসনকে করতে হবে একদলে। আপনি একটা জিনিস ভাবেন তো, একটা দেশের প্রধান বিচারপতিকে লাথি মেরে ডিজি আকবর সাহেব, আপনার আইন সচিব পারে দেশ থেকে বিদায় করে দিতে হয় একটা দেশে, তাহলে আর কি থাকে? এর চেয়ে আর উদাহরণ নাই, হাজার উদাহরণ দিতে পারবো। এগুলো যাতে না হয়, ওই বিচারকের একটা মেয়র, সে শেখ পরিবারে, সে বলে ঘাট ধরে চেয়ার থেকে বের করে দিয়েছে, সেই মেয়রের বিরুদ্ধে মামলা হওয়া উচিত না? এটা তো এই দেশে হয়েছে। এই মানসিকতা থেকে ফিরিয়ে আনতে আমি 17 বছর কী শিখলাম, আমি যেন ওই খারাপটা বর্জন করি, সেখান থেকে বর্জন করে ভালো জিনিসটা গ্রহণ করে আমাদের একটা আগামী দিনের প্রজন্মের কাছে যাতে একটা সুন্দর রাষ্ট্র করার উদ্যোগ নেই, চেষ্টা তো করি, এবং আমি আশা করি এর পরিবর্তন হবে। এবং এই যারা শাহাদাত বরণ করছে ভাই, যাদের ছেলে মারা গেছে, এটা আপনি ফিরে পাবেন কেমন? এই দেখেন মেট্রো রেল চালু হয়ে গেছে, চলতেছে, কিন্তু যার মার কোল খালি হয়েছে, সেই শিশুগুলো মারা গেল, এদের বা যারা শহীদ হলো, এদের ফিরিয়ে দেবেন কিভাবে আপনি বলেন? এটা তো পুরো অপূরণীয় ক্ষতি। এটা তো ফিরিয়ে দেওয়ার মতো নাই। আমাদের 5 থেকে 700 লোক মারা গেছে, গুম হয়েছে, ক্রস ফায়ার এক্সট্রা জুডিশিয়াল করে। আপনাদের ইলিয়াস আলী কোথায়? আজকে তার ছেলে ব্যারিস্টার, কত বলেছে, বাবার কথা বলতে পারে না, কি লাগবে বলেন আপনি? সে মৃত না জীবিত, কি লাগবে? কোনোটা লিখতে পারবে না, সে কোনোটাই লিখতে পারবে না। আর তাহলে এটা যাতে আর না হয়, আমি বলেছিলাম এক গোয়েন্দা প্রধানকে, ভাই ধরেন 500 লোক আওয়ামী লীগ গুম এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ে মেরে ফেললো, আবার যদি বিএনপি ক্ষমতায় এসে এটা হয়, তাহলে কি সেটা ফলাফল কি? রাজনীতি করবে না। আর রাজনীতি বিকল্প তো পৃথিবীতে এখনো তৈরি হয় নাই। গণতন্ত্রের বিকল্প অন্য কোনো তন্ত্র তৈরি হয় নাই। এই গণতন্ত্র আবার এই রাজনীতি, এদিকে তো আপনাদের রাজনীতিতেই তো দেশ চালাবে, রাজনীতি তো কোনো দোষ না। দোষটা তো আমি এটাকে কিভাবে উপস্থাপন করব, সেটা আমার বিষয়। তাই আমি বলবো এই সব ঘটনা, বাইতুল মোকাররম ইমামকে পালিয়ে যেতে হয়, এটা যাতে আর না হয়। কোনোদিন কোনো ইমাম পালিয়ে না যাও, কোন জাস্টিস পালিয়ে না যাও, এটা যাতে না হয় সেদিকে চাকরি করতে হবে। নট দ্যাট, আমাকে এসপি বলতেছিল, এটা এসপি কালকে, যে আমাকে করছে মামলা হয়, তোমার হলে মামলা হয় না। স্যার মামলা আমাদের ঘটনা ঘটে নেই। কি বলো তুমি মামলা হয় না? আমার ডিআইজি ফোন করছে, মামলা হয় না কেন? কয় না, ওরা তারপর আইজিরে বলছে, স্যার ওর এখানে মামলা হয় না, বড়টা জেলা। আমার তো অকারে ঘরে না, আমি কেমনি মামলা দেবো? এই অনৈতিক আদেশ যত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ না করতে হয়, এবং আইজিকে এই কথা আবার প্রাইম মিনিস্টারের অনৈতিক কথা শুনে আইজিগিরি করতে হবে, এই চিন্তা মাথায় রাখা যাবে না। আবার আইজি তার অধীনস্থদের এই অনৈতিক বা অসৎ পরামর্শ না দেয়, আদেশ না দেয়, সেটা মাথায় রাখতে হবে। আমরা দেখেন তো, একটা পুলিশ অফিসার চাকরি ছাড়ছে না, আমি করবো না। এরশাদের সময় খুলনার বিভাগীয় কমিশনার এরশাদ খুলনা গেছেন, চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, ZML একটা পোস্ট আছে বিভাগে, সে তার গাড়ি প্রোটোকলে কমিশনের গাড়ি থাকে নাই, সে এরশাদের কাছে বিচার চাইছে, করে নাই, দাম করে রিজাইন দিয়ে দিছে।
দাম করে রিজার্ভ দিছে, সেটা পুরুষ লাগিত, সেইটাও নাই। এটা জাস্টিস, কারণ আমিও অপরাধ করছি ভাই। আমার যদি গায়ে গন্ধ থাকে তাহলে আমার কাছে গায়ে গন্ধ থাকলে আমি আরেকজন কিভাবে করবো? নৈতিক সব শক্তি মিলিয়ে হারিয়ে ফেলে। নৈতিক শক্তি হারিয়ে ফেলে, সব মিলিয়ে রাষ্ট্রে একটা অবস্থা ছিল। এখান থেকে ফিরে আসতে সময় লাগবে। তবে এই সংস্কারে যারা বাধাগ্রস্ত করবে, যাদের কারণে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। ষড়যন্ত্র কিন্তু চলছে, তা আমার তো সতর্ক থাকতে হবে যে আমাকে ষড়যন্ত্র করে আমাকে বিপদগামী করতে পারে, আমাকে সেটা মাথায় রাখতে হবে না, সেটা মাথায় রেখে চলা উচিত। তবে এই যারা আত্মহুতি দিয়েছে, এদের অভিশাপ যদি আবার কারোর উপরে লাগে, এরকম দেশ থেকে চলে যেতে হবে। খন্দকার মাশিকুর রহমান, হাতে সময় নেই, আলোচনা শেষ করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রকৌশলী আজিজ মিসির সেলিম, যেটা আমরা আলোচনা করছিলাম ন্যায় বিচার সুশাসনের কথা বলি আমরা, যে সবচেয়ে বড় পরিবর্তনের জায়গা যেটি আর কি বিচার বিভাগে যে ভঙ্গুর দশা, সেখান থেকে আসলে মুক্তি পাওয়ার জন্য সুশাসনই সব প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি দরকার। তার লক্ষণটা কি আসলে? সুশাসন শুধুমাত্র এই সরকারের কাছ থেকে আশা করলে হবে না। আমাদের বিশেষ করে রাজনীতিবিদ যারা এখন অন্তত যে রাজনৈতিক দল, যেরকম বর্তমানে অ্যাক্টিভ রাজনীতি দলের মধ্যে বিএনপি সবচেয়ে মনে করেন বড়, বিএনপিকেও এটা আপনার ইমপ্লিমেন্ট করতে হবে। বিএনপিকে যেভাবে তার নিজের দলের মধ্যে সেভাবে সাধারণ জনগণকে সুরক্ষা দিতে হবে। বিএনপির প্রতিটা জেলায় উপজেলায় বিএনপির কমিটি করে দেওয়া দরকার সাধারণ জনগণের নিরাপত্তার জন্য। তাহলে না তারা আপনার মনে করেন জনগণের একটা পাবে। আদারওয়াইজ কিন্তু আপনার মনে করেন হবে না। কারণ এই সমস্ত, আমি আপনার আগেই বলছি যে আমাদের উপদেষ্টা পরিষদটা কিন্তু রাজনৈতিক না। দেখেন আপনি, উপদেষ্টা পরিষদটা কিন্তু আসছে এনজিও কেন্দ্রিক বা যে কোনো দিয়ে হোক, এরা হচ্ছে সুশীল। সুশীলটা হচ্ছে অনেকটা ইনার্ট ম্যাটেরিয়ালের মতো, না পজিটিভ না নেগেটিভ, অনেকটা এই টাইপের। ঠিক আছে, আপনি যে কোনো নেগেটিভ বা অনৈতিক কর্ম থেকে যদি আপনি ভালো কিছু আশা করতে চান বা ট্রান্সফার করতে চান, শপথ নিয়েছেন তারা সবাই ভালো। আমি তাদেরকে, আমি কিন্তু নেগেটিভ কথা বলি নাই, তারা ভালো, তা না হলে অথবা রাজনীতির ক্ষেত্রে তারা খুব একটা আপনার মনে করেন যে এক্সপিরিয়েন্স না, আমি আপনার এই কথাটাই বলতে পারছি। তো এখন কথা হচ্ছে যে সায়েন্সকে কিন্তু আপনার বিশ্বাস করতে হবে। দেখেন, একটা নেগেটিভকে যদি আপনি পজিটিভে রূপান্তর করতে চান, তার আর একটা নেগেটিভ দিয়ে সেটাকে গুণ করতে হয়। নেগেটিভ ইন্টু নেগেটিভ প্লাস ইকুয়াল টু হচ্ছে পজিটিভ। নেগেটিভের সাথে যদি আপনি একটা খারাপ কর্মের সাথে যদি আপনি একটা ভালো কর্মকে তার এগেইনস্টে দাঁড় করান, সেটা রেজাল্ট, দুইটা রেজাল্ট মিলে কখনোই ভালো কিছু আসবে না, সেটা আপনার নেগেটিভ আসবে। খারাপকে আপনার আর একটা খারাপ দিয়ে পজিটিভ করতে হবে, এটা সায়েন্স। যদি আপনি বিশ্বাস না করেন তাহলে হবে না। সেই কার্যটা আমার এই উপদেষ্টা পরিষদ কতটুকু করতে পারতেছে আমার সন্দেহ আছে। তবে আশার কথা একটাই, যে সার্জিস বলেন, আবুল হাসনাত বলেন, এই যে সমন্বয়করা তারা যে ভূমিকা রাখতেছে, এটাই আমাদের আশার। আর একটা জিনিস হচ্ছে, আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে ভালোকে ভালো আপনার বলতে হবে। বিএনপি এর মধ্যে সবাই যে করতেছে তা না। এই যে আমি নিজে ব্যক্তিগতভাবে খন্দকার ভাইকে চিনি, সত্যিকারের কথা, খন্দকার ভাই নির্বাচনী এলাকায় আসলেই কোনো আওয়ামী লীগ না নির্যাতিত হয়েছে, না কোনো ভাঙচুর হয়েছে। এটা কিন্তু উনি আপনার মনে করেন যে নিজে থেকে কিন্তু এটা আপনার ইমপ্লিমেন্ট করছে। এটা কিন্তু উনি ওনার দায়বদ্ধতা থেকে বলছে, এটা কিন্তু একটা পরিবর্তন। উনি বুঝতে পারছে যে মানে সাধারণ লোকজন, ছাত্ররা কি চায়, সেই পরিবর্তনটার ক্ষেত্রে উনি রাখছে। আবার দেখেন হারুন সাহেব কিভাবে এখন তার মানে ফোন আলাপ কিভাবে ফাঁস হয়, যে সে এখন বহালতবিত উত্তরার বাসায় এসে থাকে। প্রকৌশলী আজিজ মিসির সেলিম, হাতে সময় নিয়ে আলোচনা শেষ করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর মুস্তাফিজুর রহমান আকাশ। আলোচনা শেষ করতে চাই রাজনৈতিক দলগুলোর কথা, যেটি বললেন আজিজ মিসির সেলিম, যে জননিরাপত্তায় তাদেরও অনেক ভূমিকা থাকা উচিত, এগিয়ে আসা উচিত। বড় দল বিএনপি, জাতীয় পার্টিও সেখানে অংশ নিতে পারে কিনা? অবশ্যই জাতীয় পার্টি অংশ নিতে পারে এবং তারও ভূমিকা থাকতে হবে। দেখেন, ভাই বলছিল যে কোনো প্রতিষ্ঠান দখল করছে কিনা যদি দেখাতে পারেন। প্রত্যেকটা কমিটি একসময়, আপনার ধরেন ডাক্তারদের যে কমিটি, এগুলি তো ধরেন আপনার খুব পলিটিক্যালি হয় না, অনেক ডাক্তারে মিলে একটা কমিটি হয় তাদের। আপনাকে বলি, আমাদের বিএসএমওতে আমি বাংলাদেশ সোসাইটি অফ অ্যানাস্থেসিওলজিস্ট ক্রিটিক্যাল অ্যান্ড পেইন ফিজিশিয়ান একটা কমিটি ছিল বাংলাদেশে, আমি সেই কমিটির এক্সিকিউটিভ মেম্বার ছিলাম। আওয়ামী লীগ সরকারের যেদিন পতন হয়েছে, পরের দিনই বিএনপির লোকজন এসে আপনার প্রফেসর দেবব্রত বণিক স্যারকে বাধ্য করেছে। কথা বলা দেখেন, আমি দেখলাম, আপনি খোঁজ নেন, এবং তারা পরে 3-4 দিনের মধ্যে তারা কমিটি করে ফেলছে। এই কমিটির সব ওনারা কি এখানে অনেকেই তো পলিটিক্সের সাথে কেউ ইনভলভমেন্ট, এটা সামাজিক সংগঠনের মতো এই কমিটি।
সকল সামাজিক সংগঠনই তো দখল করে নিলেন। আপনি দেখেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে আইনের প্রয়োগ করতে হবে। আইন যা আছে বাংলাদেশে গেলে আইন আছে। আওয়ামী লীগ সরকারের সময় আইন ছিল, বিএনপির সময় আইন ছিল। আইনটা আওয়ামী লীগ সরকার যেইভাবে ব্যবহার করেছে, দুষ্টের তাদের যে দুষ্টগুলি তাদেরকে কি করছে, লালন করেছে, আর বিরোধী দলকে দমন করেছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো এই পিছুটান নাই, তারা সমান ক্ষেত্রে আইনের প্রয়োগ করতে হবে। আপনি দেখেন এই যে কয়েকজন পুলিশকে আপনার অব্যাহতি দিলেন, ট্রান্সফার আর হচ্ছে কয়েক কিছু ট্রান্সফার করলেন, ট্রান্সফার দিয়ে মানুষ এতে ভালো এগুলো হয়? আপনার সংস্কার পুলিশের হবে এটা না। কিন্তু হয় না। হ্যাঁ। তাদেরকে নিয়ে বসতে হবে। এবং যদি আইনের প্রয়োগ সর্বক্ষেত্রে প্রয়োগ হয়, যে আইন সবার জন্য সমান এবং আইনের প্রয়োগ হবে, তাহলে দেখবেন প্রত্যেকটা প্রতিষ্ঠান অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। আরেকটা দেখেন যেটা বলছিলাম যে ওই যে আমরা শেষ করতে চাই আলোচনা না। ডক্টর আকাশ। শেষ যেটা আপনি বলেন যে প্রত্যেক দলের যে ভূমিকা, প্রত্যেক দল আপনার অতীতে যে ভুলটা আমরা করেছি সেগুলি থেকে সবাইকে শিক্ষা নিতে হবে এবং সামনে গেলে এরকম ভুল করার আর সুযোগ নেই। এই যে জেনারেশন জেড যারা, আবার আপকামিং জেনারেশন যারা আসতেছে, মানে তারা যে বার্তা দিচ্ছে সেই বার্তাটা, এই আপনাকে বলি কি, বার্তাটা রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে কিনা, বা তারা রাজনৈতিক সেই দলগুলো অবশ্যই বুঝতে পারছে। বুঝতে পেরেও বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেকটা রাজনৈতিক দল যেটা করে কি, যখন সে ক্ষমতায় থাকে সে এই যে বার্তাগুলি ভুলে যায়। সে কিভাবে ক্ষমতায় থাকবে এটার জন্য মরিয়া থাকে। যেহেতু একটা বিপ্লবী চেঞ্জ হয়েছে, আমি আশাবাদী এবং এই চেঞ্জটা হয়তো থাকবে। এই জন্য সকল রাজনৈতিক দলকে এই সরকারকে সহযোগিতা করতে হবে জি। এবং এই সরকারকে আপনার একটা সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে বাস্তবায়ন করতে হবে এবং সেই পদক্ষেপে আগাইতে হবে। ডাক্তার মুস্তাফিজুর আকাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতের সময় নিয়ে আলোচনা শেষ করব। খন্দকার মাসুকুর রহমান, প্রকৌশলী আজিজ মিসির সেলিম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল ৮টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।